দেশে এবং বিদেশের সকল দর্শক বন্ধুদের স্মাইল শোর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্মাইল শো। কিছু কথা কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো, চলো না লেটস গো স্মাইল শো। সারা পৃথিবী এখন ক্রিকেট উৎসবে মাতোয়ারা, চারিদিকে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ। প্রিয় দর্শক, খেলোয়াড় থেকে শুরু করে দর্শক, ক্রিকেটার, বিশ্লেষক প্রত্যেকে এখন ব্যস্ত এই ক্রিকেট নিয়ে। ক্রিকেটের ঠিক এই মুহূর্তে খেলোয়াড়ের বেশে রাস্তায় কি উদ্দেশ্যে কেন ঘুরে বেড়াচ্ছেন চলুন দেখা যাক। একটা জরুরি কাজে যেতেছি দোস্ত। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তা তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। মাথায় হেলমেট, পায়ে প্যাড, আবার ক্রিকেট খেলা শুরু করলাম নাকি? চারিদিকে 2020 ম্যাচ, কম খেলা বেশি পয়সা। তুমি আবার কোন দলে যোগদান করলা? আমি কোনো দলে টলে যোগদান করি নাই দোস্ত, আমি আবার ক্রিকেটও খেলি নাই। আমি আমার জীবনে নিরাপত্তার জন্য এই প্যাড আর এই হেলমেটটা কিনছি। জানে নিরাপত্তার জন্য হেলমেট আর প্যাড, বিষয়টা তো বুঝলাম না। বুঝো নাই? না। আচ্ছা, এই যে ঢাকা শহরে নদী, নালা, খাল, বিল, লেক, ঝিল সব ভরাট কইরা এত বড় বড় বিল্ডিং বানাইতাছে, তাতে ওই নিরাপদে রাস্তা দিয়ে হাঁটার কোনো ঝু আছে? এই যে বিল্ডিংগুলার ইট, বালি, সুরকি, রডের টুকরা সব স্তূপ কইরা ফুটপাতের উপর রাখে, কোন সময় উস্তা খাইয়া পইরা হাত পা ভাঙিয়া পালাইমু। আর সেই জন্য তো ওই প্যাড। বাস, চমৎকার বুদ্ধি তোমার। প্যাড না হয় বুঝলাম, তো মাথার হেলমেট? আর তা হলো ওই যে নির্মাণাধীন বিল্ডিং এর ইট, বালি, সুরকি, রডের টুকরা কোন সময় কোনটা ঠক কইরা মাথার মধ্যে পইরা চান্দি কান দুই ভাগ হইয়া যাইবো। চান্দি বাঁচানোর লাগেই তো এই হেলমেট। এইবার বুঝছো দোস্ত, এটা 2020 ম্যাচ না, এইটা হচ্ছে জীবন বাঁচানোর ম্যাচ। চমৎকার বুদ্ধি তোমার। আমার জীবনের নিরাপত্তার জন্য তো তাইলে একখান হেলমেট আর একটা প্যাড কেনা দরকার। এখন আমি কিনতে যাইতাম। আমাদের এই ঢাকা মহানগরীতে উন্মুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিনিয়ত খাবার দাবার বিক্রি হচ্ছে, যেগুলো খেয়ে মানুষ জীবন ধারণ করার কথা। কিন্তু আনিস ভাই, আপনার হাতে কি মিষ্টির প্যাকেট নাকি? আরে না, বিরিয়ানির প্যাকেট। ওই জন্য গেছিলাম গুলিস্তানে, রাস্তার পাশে ড্রেনের পাশে বুঝিনি হাজার হাজার মানুষ লাইন যদি কেউ খাবা পরোটা খার, কেউ বিরিয়ানি খার, কেউ কাচ্চি বিরিয়ানি খার দেই আর বুঝিনি আনা করে লোভ লাগি গেল। আই যাই এর দুই প্যাকেট গাপা গাপ খাই ফেলাই। আজকে আপনার কথা মনে মনে আমরা লাই বলে দুই প্যাকেট লই আইছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকটা খেতে কেমন? খুব মজা বুঝিনি, একেবারে মুরগির বিরিয়ানি তো আড্ডি হুদ্দা এত মজা, চাপ চাপ করে সবাই খাই লাইছি। দাম খালি 10 টাকা দাম প্যাকেট। মাত্র 10 টাকা? মাত্র 10 টাকা প্যাকেট। আপনার কাছে কি মনে হচ্ছে মাত্র 10 টাকা কি আপনি মুরগির বিরিয়ানি পাবেন বলে মনে করছেন? বুঝছি রে, বুঝছি, এটা তো মুরগি বিরিয়ানি না, কাউয়া বিরিয়ানি। ও মা, আনিস ভাই, এই আনিস ভাইকে একটা কালো ট্যাক্সি ক্যাবে তুলে বাসায় পৌঁছে। না 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 না, কালা ট্যাক্সি দরকার নাই। কালা ট্যাক্সি রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায়, ঠেলি ঠেলি গ্যারেজের জন্য লোন লাগে। আর দরকার নাই, আই সিএনজি তে যাবো, অটো রিক্সা যাবো। বিড়ম্বনা এড়াতে আনিস ভাই কালো ট্যাক্সি ক্যাবে যেতে অনিচ্ছুক, কিন্তু সিএনজি অটোরিকশাতে রয়েছে সমস্যা। ভাই উত্তরা যাবেন 4 নম্বর সেক্টর? না ভাই যাবো না। তাহলে ভাই একটু ফার্মগেট পর্যন্ত নামায় দেন। না বাবা, কারে পোষায়। ভাই ভাড়া বাড়ায়া দিব, তাও একটু নিয়ে চলেন, একটু নিয়ে যান। না ভাই যাবো না। আরে ভাই আপনারা কাছেও যাবেন না, দূরেও যাবেন না, তাহলে আমরা যাবোটা কোথায়? এবার ঝুঁকি এড়াতে সিএনজি অটোরিকশার যাত্রীদের জন্য উদ্ভাবিত একটি বিকল্প পদ্ধতি। আমাদের শহরের চলমান অটোরিকশাগুলা তার মালিকরা তাদের অটোরিকশার নিরাপত্তা এবং ড্রাইভারের নিরাপত্তার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু ছিনতাইকারীর হাত থেকে যাত্রীদের রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা তারা করেন নাই। সেই ব্যবস্থাটা করা যেতে পারে বিভিন্নভাবে। তার মধ্যে একটা সহজ পথ হচ্ছে যে এই ধরনের একটা সাইকেলের লক বাজার থেকে যা পাওয়া যায় 120 টাকা মূল্যে, সেটাকে যদি আমরা এখানে ফিক্স করতে পারি, তাহলে এটা অনেকটাই নিরাপদভাবে যাত্রী ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পেতে পারে।
দর্শক বন্ধুরা, আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে জিপিও বক্স নম্বর 2465, জিপিও, ঢাকা, বাংলাদেশ। আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখবেন। এবারে আমাদের একজন অতিথিকে এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যিনি দীর্ঘদিন যাবৎ সঙ্গীতের সুর করতেন, কিন্তু ইদানিং তিনি সঙ্গীত নিজেও পরিবেশন করছেন। তার একটি চমৎকার গান আজকে আমরা এখানে শুনতে চাইব। তিনি হচ্ছেন জনপ্রিয় সুরকার, খ্যাতিমান সুরকার মান্নান মোহাম্মদ। আপনি অনেক গান শুরু করেছেন, অনেক গান জনপ্রিয় হয়েছে। আপনার কি মনে আছে যে কতগুলো গান আপনি শুরু করেছেন? ক্যাসেটের সংখ্যা যদি আমি বলি ফিল্ম বাদে, তাহলে 500-র মতো ক্যাসেট করেছি আমি। আচ্ছা, এটাকে 10 অথবা 12 দিয়ে গুণ করলে যা আসবে। মানে অনেক শিল্পীর সুর নিশ্চয় আপনি করেছেন, অনেক সঙ্গীতের সুর আপনি করেছেন। শিল্পী কারা কারা, কাদের গান শুরু করেছেন বেশি? প্রায় সব শিল্পীরই গান করা হয়ে গেছে। ইদানিং আপনি নিজেও গান করছেন। এই গান নিজে গান করার, গান গাওয়ার উৎসাহটা কোথায় পেয়েছেন? আমার এই গান গাওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, সেটি হচ্ছে আমাদের সম্মানিত চেয়ারম্যান এটিএন বাংলা ডক্টর মাহফুজুর রহমান। আমি গান করতাম, যখন সুর করতাম তখন উনি আমাকে বলতো যে মান্নানের গলা খুব চমৎকার, মান্নানের মনে হয় গান গাওয়া উচিত, এবং আপনি ক্যাসেট করেন মান্নান, আমি আপনার ক্যাসেট করব। আজকে আমরা আপনার একটা গান শুনতে চাই। আপনি কোন গানটি করতে চান? যুগ পাল্টেছে, লাইলিদের মধ্যে এসছে অনেক পরিবর্তন। প্রিয় দর্শক, এখন দেখা যাক এই যুগের লাইলি এবং মজনু এখন কেমন আছে। ওজন তোমায় এসেছে ফিরিয়া, লাইলি গো আখি খোলো। মজনু কোথায় আমার মজনু? মাই ডিয়ার মজনু, মজনু। লাইলি, এ কি তোমার পোশাক আশাক? কোথায় কোথায় সেই ঘাগরা, কোথায় সেই রাঙ্গা চেলি, কোথায় তোমার সেই মসলিন শাড়ি? লাইলি, মজনু, ইউ আর ব্যাকডেটেড। ইউ নো, এই মডার্ন যুগে আমি যদি তোমার এই মসলিন, চুড়ি, চলি, ঘাগরা এসব পরে বেড়াই, তাহলে লোকজন আমাকে বন্দি করে জাদুঘরে আটকে রাখবে, ইউ নো। আর তাছাড়া আমি রিয়েলি টায়ার্ড। সামনে আমার ও লেভেল পরীক্ষা। হ্যাঁ, তুমি আগে চেয়ে অনেক সুন্দর হয়েছে, রিয়েলি লাবণ্য বেড়েছে। লাইলি, রিয়েলি তুমি তো জানো না, দেশে আসার পরে ফরমালিন যুক্ত মাছ, ইউরিয়া, পটাশকে আমার শরীরে আর পচন ধরবে না। সি, তাই তো আমার স্কিন করছে টান টান। লাইলি, তোমার কি মনে পড়ে না What? সেই ধুধু মরুভূমি, সেই আরব দেশ? মনে পড়ে না আমাদের বালুতে ছুটে যাওয়া? Majnu, stop it. Can I say something? You know, পশ্চিমা সংস্কৃতি যেভাবে পুরো বিশ্বকে ভালোবেসেছে, তাতে আমার মতো পার্বতী আর শ্রীরা তোমার মতো ফরহাদ আর দেবদাসকে বদলে পুরাতন মোবাইলে নতুন সিম লাগিয়েছে। প্রিয় দর্শক, শুধু লাইলি মজনুদের ক্ষেত্রেই নয়, পরিবর্তন এসছে ভিন্ন ক্ষেত্রেও। বাবা গো, ও বাবা, কিছু দেন না। আরে মাফ করো, মাফ করো। দেন না বাবা, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আমি গরিব মানুষ, কিছু দেন বাবা। বললাম না মাফ করো, আমার কাছে ভাঙতি নাই। ও, আমার কাছে আছে তো বাবা, দেন ভাঙতিতে। 500, 1000, ডলার, পাউন্ড, রিয়াল সবই চলবো। আরে ওই ফকিরটা জানে এত করে বলতেছে, দোস্ত দেখো না কিছু আছে কিনা, দিয়ে দাও পরে। তুমি বুঝতে পারছো না আমার সমস্যা আছে। যাও যাও, মাফ করো। দেন না বাবা, আল্লাহ আপনা করে আরো দিব। আমি আল্লাহর কাছে খাস দিলে দোয়া করুম, আল্লাহ আপনা করে আরো মেলা দিব। দেন না বাবা, কিছু দেন। আরে তোমার কাছে মনে হয় একটু দয়া মায়া না তোমার? দেখি আমি আমার কাছে কিছু আছে কিনা। দোস্ত রে দোস্ত, আমার কাছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড ছাড়া তো কিছুই নাই দোস্ত। তুমি বুঝতে পারছো না, আমারও তো একই সমস্যা। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বোঝো বোঝো। ও, এই সমস্যা? তা আগে কইবেন তো। অহন মানুষ ছিনতাইকারী গো ভয়ে নগদ টাকা পয়সা কেউ লগে রাখে না, সবাই ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করে। আর তাছাড়া আমার কিছু বিদেশি ক্লায়েন্ট আছে, তাগর থনেও আমি ভিক্ষা দেই। এই নেন, এই নেন পাঞ্চ মেশিন, পাঞ্চ করেন। আমি আবার চোখে কম দেখি তো, একটু বেশি কইরা পাঞ্চ করেন বাবা। দোস্ত রে দোস্ত, এটা আবার কোন ধরনের ফকির? পাঁচ মেশিন। অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হওয়া যেমন স্বাভাবিক, ঠিক তেমনি
অতিরিক্ত খাবারও মানুষের জন্য স্বাভাবিক নয়। ডাক্তার সাহেব, হ্যাঁ, আমি কি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব? ইনশাল্লাহ একদম সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, ওই যে গত মাসে এসেছিলেন, ওই প্রেসক্রিপশনটা দেন তো। কি হলো? ডাক্তার সাহেব, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? জি। খুব ভালো। আপনার জমির দলিলটা কোথায়? লকারে রেখেছি। ওটা হারায় নাই? জি না। আপনার জান আগে না জমি আগে? জান আগে। আচ্ছা, তাহলে এখন যে প্রেসক্রিপশন দিচ্ছি সেটা যেন না হারায়, খুব ভালোভাবে সংরক্ষণ করবেন, মনে থাকবে? এই, ও আল্লাহ, এই, এই, ও বাবা, এই কি করছেন? কি করছেন আপনি? আর বলবেন না ডাক্তার সাহেব, ঢোকার সময় দেখলাম লম্বা সিরিয়াল, আপনার নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই অন্য রোগীদের ডাইভার্ট করে জোর করে ঢুকে বললাম। আচ্ছা, বসেন 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 বসেন। তা কি হয়েছে আপনার? কি আর বলবো ডাক্তার সাহেব, এক বন্ধুর বাড়িতে কাল দাওয়াত খাইতে গেছিলাম। ওই মেনু ছিল পোলাও, মাংস, মুরগির রোস্টের প্যাকেজ অফার। এগুলা দেখার লোভ সামলাইতে পারি নাই। সঙ্গে ছিল দই, মিষ্টি, ফিরনির বোনাস অফার। পিক অফ পিক না দেখায় উড়া ধরা লোড করা শুরু করে দিলাম। তারপর থেকে এই অবস্থা। ঠিক আছে, তা এই সমস্যাটা কখন থেকে আপনার? আর সমস্যা মানে জটিল সমস্যা। ওই আপনি আমার ডিসপ্লে দেখা বুঝতেছেন না ডাক্তার সাহেব, রাইতের বেলা ফেরার পথে ভেতর থেকে 4-5টা রিং বাজে। আমি ভাবলাম মিস কল মনে হয়, কিন্তু না, রাইত হইতে না হইতেই শুরু হয়ে গেল ভাইব্রেশন আর ভাইব্রেশন। বিছানায় শুইতে গিয়া দেখি ভিতর থেকে 3-4টা নিত্য নতুন রিংটোনের আওয়াজ। তারপর থেকে ডাক্তার সাহেব আউটগোয়িং হইতাছে তো আর হইতাছে, মুখে কিছু ইনকামিং করাইতে পারতাছিলাম না ডাক্তার সাহেব। হাত পায়ের কিপ্যাড গুলোও কেমন জানি দুর্বল হয়ে যাইতাছে। আমার ব্যাটারি মনে হয় লো হয়ে গেছে ডাক্তার সাহেব, আমি আর বাসুম না। ও ও আল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। শোনেন, বলেন। আপাতত 2টা স্যালাইন রিচার্জ করে নেন, আর একটা প্রেসক্রিপ SMS দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আপনার লাইন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাইবো মানে কি বলেন? ও, ভয়ের কিছু নাই, মানে আপনার লাইন আবার অ্যাক্টিভ হয়ে যাবে। ও দেন, তাড়াতাড়ি দেন। ও, লাইনটা ক্লিয়ার হওয়া দরকার। ও এই ও, ধন্যবাদ ডাক্তার সাহেব, আসি। এই যে শুনুন, আমার ভিজিটটা ওই সুস্থ হয়ে নেই, ভিজিটটা ফ্লেক্সি লোড করে আপনারে পাঠায় দিমুনে। হ্যাঁ, মোবাইল ভাইরাসে আক্রান্ত এই ব্যক্তির অবস্থা দেখে আমরা কিছুটা বিব্রত, কিন্তু মাঝে মধ্যে আসলেই মোবাইল নিয়ে আরো কিছু ঘটনা ঘটে যেগুলো দেখলেই আসলে বিব্রত হতে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাতিজা, তো কবে আসছো ঢাকায়? ঢাকায় এসে দেখা করে যাইবা, আমার হিসাব সবকিছু দিয়ে যাইবা, ঠিক আছে? হ্যাঁ ভাতিজা, তুমি আসার সময় কিন্তু ওই আম নিয়ে আসতে ভুলবা না। পশ্চিমের বাগান থেকে ওই আমগুলা পাড়াইয়ে 2 বস্তা নিয়ে আসবা। হ্যালো হ্যালো, আরে শোনা যায় না বেটা, জোরে বল। হ্যালো, হ্যাঁ ম্যাংরা ইলিশও নিয়ে আইছো, রাখি। প্রিয় দর্শক, আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, smileshow07@yahoo.com। আমি আবার বলছি, smileshow07@yahoo.com। দর্শক বন্ধুরা, আমাদের এবারের অতিথি চলচ্চিত্র, মঞ্চনাটক এবং টেলিভিশন নাটকের একজন দক্ষ অভিনেতা। আমন্ত্রণ জানাচ্ছি ফজলুর রহমান বাবুকে। ও ভাই, আপনার অনেক নাটক, অনেক চলচ্চিত্র আমরা দেখেছি, মঞ্চে দেখেছি, কিন্তু আপনার একটা নাটকের কথা উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে এটিএন বাংলা প্রচারিত হয়েছে, নাটকটির নাম হচ্ছে মিনিস্টার, এবং সেখানে আপনার অসাধারণ অভিনয়। সেই নাটকটি সম্পর্কে আপনি কিছু বলবেন? হ্যাঁ, এটা একটি মুক্তিযুদ্ধের নাটক। আমাদের বন্ধু রেজানুর রহমান, ওনার লেখা এবং পরিচালনা। এটি আমারও জীবনের, আমি যতগুলো নাটক করেছি আমার ভালো নাটকগুলোর মধ্যে এটা অন্যতম একটা নাটক। মিনিস্টার বলতে আসলে একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা, এবং তাকে এলাকার লোক আসলে উপহাস করে মিনিস্টার বলে। এটা আসলে একজন মুক্তিযোদ্ধার আবার বিদ্রোহী হয়ে ওঠার নাটক। ত্রিমাত্রিক অভিনয়, চলচ্চিত্রে এক ধরনের, মঞ্চে এক ধরনের, টেলিভিশনে এক ধরনের, সেই সম্পর্কে কিছু শুনতে চাই। আসলে আমি মনে করি অভিনয় তো অভিনয়ই, আসলে টেলিভিশনের জন্য বা চলচ্চিত্রের জন্য কোনো আলাদা অভিনয় নাই।
আলাদা অভিনয় আমি মনে করি যে সেটা হচ্ছে চরিত্রের আলাদা আলাদা চরিত্রের জন্য আলাদা আলাদা অভিনয়। আপনার শুরু তো মঞ্চ দিয়েই না? হ্যাঁ, আমি এখনো মঞ্চের সঙ্গে যুক্ত আছি, তবে আগে যে এরকম নিয়মিত ছিলাম এখন সেরকম নিয়মিত থাকতে পারছি না। আসলে থিয়েটারের ফাঁকে ফাঁকে অন্য কাজ করা যায়, কিন্তু অন্য কাজের ফাঁকে ফাঁকে থিয়েটার করা যায় না। বাবু ভাই, আরেকটি কথা যেটি না বললেই নয় এবং লোভ সামলাতে পারছি না না বলার, সেটি হচ্ছে যে মনপুরা ছবিতে আপনার একটা চমৎকার গান আছে এবং খুবই আলোচিত, খুবই জনপ্রিয় গান। আপনি গেয়েছেন আপনার দরাজ কণ্ঠে, খুবই ভালো লেগেছে আমাদের। আচ্ছা, সেই গানটি কি আমরা একটু শুনতে পারি 2-3 লাইন আমাদের দর্শকদের জন্য? ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। 2 লাইনের বেশি হয়ে গেছে। 3 লাইন। ব্যক্তি জীবনে অন্য কিছু করতেন অভিনয়ের পাশাপাশি? সেটা ছিল আর কি, সেটা জীবিকার জন্য করতাম। আমি ব্যাংকে ছিলাম। এখন আর কিছু করেন না? আমি অভিনয় করি। আসলে আমি যখন চাকরিতে ঢুকেছি তখন থেকেই আমার আসলে উদ্দেশ্য ছিল একজন অভিনেতা হওয়ার। কেউ এক সময় সেটা ছিল, এখন কি আপনি মনে করছেন সেটা আর না হলে ভালো অভিনয় করতে পারলে একজন দক্ষ অভিনেতা? না, এখন আর দরকার নেই। না, এখন আমরা টেলিভিশন বা ফিল্ম সবকিছু মিলিয়ে হয়তো স্টেজে সেটা এখনো সম্ভব হয়নি, তবে টেলিভিশন বা চলচ্চিত্র করে একজন অভিনেতা চলতে পারে। বিভিন্ন চরিত্রে আপনি অভিনয় করেছেন এবং আমরা আপনার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখি প্রত্যেকটা চরিত্রে। আমি যখন অভিনয় করি আসলে আমি ওই চরিত্রটির মতো বিহেভ করার চেষ্টা করি, নট অভিনয় করি। হ্যাঁ, ওই চরিত্রটি কিভাবে কথা বলতে পারে, কিভাবে বিহেভ করতে পারে। আপনি ইন্দুবালা নামে একটি গান করেছেন এবং আমরা মনে করছি যে আপনি অভিনয়ের পাশাপাশি সঙ্গীত চর্চাও করবেন। ইন্দুবালা গানটি আমরা পুরো আপনার কণ্ঠে আজকে শুনতে চাই এখানে। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়। তরুণ কবি সুকান্তের এ কথাটি বাস্তবে পরিণত হয় যখন সিলেটের একজন গর্বিত সন্তান সুইটের মুখোমুখি দাঁড়ানো যায়। 70-এর দশকে মোটরসাইকেল গেম অফ ডেঞ্জার খ্যাত এই মানুষটি প্রায় 2 দশক ধরে তার মেধা ও শ্রম দিয়ে দেশীয় প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার করে চলেছেন একাধিক যন্ত্রপাতি, শিশু পার্ক রাইড ও গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় সামগ্রী। নতুন কিছু সৃষ্টি হলেই তার চোখ সাফল্যের আনন্দে জ্বলজ্বল করে ওঠে। তার কারখানাটির নাম তিনি দিয়েছেন স্বপ্ন খামার। সিলেটের বিভিন্ন নামকরা শিশু পার্ক সহ দেশের একাধিক শিশু পার্কের রাইড যেমন স্পিডবোর্ড, বাম্পার কার, ইলেকট্রিক ট্রেন, নাগরদোলা সহ অনেক কিছু এখন দেশীয় প্রযুক্তিতে সুইটের কারখানায় তৈরি হচ্ছে, যা ইতোমধ্যে বাঁচিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা। দীর্ঘ পরিশ্রমের পথ পাড়ি দিয়ে অতি সম্প্রতি সুইট আবিষ্কার করেছেন বিভিন্ন মডেলের 7টি দর্শনীয় গাড়ি। এসব গাড়ির বডি থেকে শুরু করে সব কিছুই দেশীয় প্রযুক্তিতে নির্মিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম আরও অনেক সুইট আছেন যাদের কর্মকাণ্ডের স্বীকৃতি প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, যা ক্ষুধা দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ায় সত্যিকার অবদান রাখবে। একদিন বিশ্ববাসী বলবে, সাবাস বাংলাদেশ। প্রিয় দর্শক, এখন আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একজন উদ্ভাবক, একজন উদ্যমী মানুষ, সিলেটের মিজান আজিজ চৌধুরী সুইটকে। আপনি কি বলবেন আপনার যে গাড়িটি আমরা এখন দেখেছি, এই গাড়িটি আপনি কিভাবে তৈরি করেছেন, কিভাবে আবিষ্কার করেছেন, এই চিন্তাটা আপনার কোত্থেকে এলো? আমার গাড়ি হচ্ছে ভেহিকেল 21। আচ্ছা, ভেহিকেল 21, সেখানে কোনো জ্বালানির প্রয়োজন হয়, সিএনজির প্রয়োজন, ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারি দিয়ে, এবং ব্যাটারিকে রিচার্জিং করার জন্য আমরা সোলার এবং উইন্ডমিল ব্যবহার করছি। এবং এই গাড়ির সবচেয়ে বড় যে বিষয়টি হলো, যেটা মাত্র প্রতিদিন 8 টাকা ব্যয় হবে এবং 135 কিলোমিটার চলতে সক্ষম। 135 কিলোমিটারে 8 টাকা খরচ। এবং কত দাম পড়বে এই গাড়ির?
লক্ষ টাকার ভিতরে। এটা প্রচন্ড রকমের পরিবেশ বান্ধব গাড়ি, কারণ এটাতে ধোঁয়া শব্দ নাই। শব্দ নেই। আচ্ছা, আরেকটা জিনিস শুনেছি আমরা দেখেছি আপনি শিশু পার্কের জন্য, শিশুদের জন্য অনেকগুলো রাইড তৈরি করেছেন। সেটা কি সেই খুচরা যন্ত্রাংশ বা সমস্ত কিছু কি আপনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে করেছেন? দেশীয় প্রযুক্তি, এবং বাংলাদেশের প্রায় প্রত্যেক পার্কেই আমার কিছু না কিছু ইকুইপমেন্টস, অ্যামিউজমেন্ট মেশিনারিজ আমার কাছ থেকে আসে, এবং বাংলাদেশের বাইরে ভারতেও আমার কাছ থেকে বাম্পার কার যায়। আমার একটা পরিকল্পনা আছে কক্সবাজার টু হিমছড়ি 12 কিলোমিটার কেবল কার করার, এবং সম্পূর্ণ প্রযুক্তি আমাদের কাছে আছে। এবং সত্যিকার অর্থে কক্সবাজারকে যদি আকর্ষণীয় করতে হয়, সরকারকে এটার অনুমোদন দিলে আমরা এটা বাস্তবায়ন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ ইসমাইল শোর পক্ষ থেকে। আপনার এই চিন্তা, আপনার এই উদ্যোগ এবং বাংলাদেশের সমৃদ্ধিতে আপনার ভূমিকা প্রশংসনীয় হোক, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, দিনের আলো অধিক ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 19শে জুন রাত 11টায় ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে দেয়া হবে। এই সিদ্ধান্তের ফলে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে, ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে দিলে কি হবে। প্রিয় দর্শক, 19শে জুন রাত 11টায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আপনার ঘড়ি এবং আপনার আশেপাশে যাদের ঘড়ি আছে তাদের ঘড়ি 1 ঘন্টা এগিয়ে দিন। সরকারকে সহযোগিতা করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, দিনের আলো অধিক ব্যবহার করুন। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন এবং এতক্ষণ ইসমাইল শো অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ। কিছু কথা, কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো, চলো না লেটস গো স্মাইল শো, স্মাইল শো।